হ্যালো, আজ আমরা ট্রানজিস্টরের সেকেন্ড ক্লাস করছি। আজ আমরা শিখব ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ইনপুট যে ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তন কেমন হয়, আউটপুট ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তন কেমন হয়, অর্থাৎ ভোল্টেজের পরিবর্তনতে কারেন্টের কেমন পরিবর্তন হয় সেটা ইনপুটের ক্ষেত্রে এবং আউটপুটের ক্ষেত্রে। এই আলোচনার পূর্বে আমরা আরেকবার পূর্বের কিছু আলোচনা দেখে নিই। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা শিখেছিলাম বিজেটি ট্রানজিস্টর, যার দু টাইপের ট্রানজিস্টরের কথা আমরা বলেছিলাম। একটাকে আমরা বলেছিলাম এনপিএন, আর একটা ছিল পিএনপি ট্রানজিস্টর, অর্থাৎ দুটো পিএনকে বিপরীতভাবে আমরা কানেক্টেড করেছিলাম। আমরা এই দুটো টাইপের ট্রানজিস্টরের মধ্যে তিনটে মোড পড়েছিলাম। তার মধ্যে সিই মোড নিয়ে আমরা কাজ করব। সিই মোড মানে কি? কমন ইমিটার মোড। কমন ইমিটার মোড অর্থাৎ ইনপুট এবং আউটপুটের দুটো ক্ষেত্রেই ইমিটার যদি কমন থাকে তাকে আমরা কমন ইমিটার মোড বলেছিলাম। এই দুটো ট্রানজিস্টরের মধ্যে এনপিএন এবং পিএনপির মধ্যে আমরা চুজ করি এনপিএন ট্রানজিস্টর, কারণ এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যে ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার, তা হলো ইলেকট্রন। ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির তুলনায় বেশি, সে কারণে আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি এবং সি মোডে একটা এনপিএন ট্রানজিস্টর থাকে। সি মোডে এনপিএন ট্রানজিস্টরের সার্কিটটা কেমন হবে আমরা আগে দেখে নিই। যেহেতু ইমিটারটা কমন, এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। এটা কি ছিল? কোন ট্রানজিস্টর নিয়েছি? এনপিএন। এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটাকে বর্তনী চিহ্ন এখনো কমপ্লিট হয়নি। অভিমুখ কি ছিল? আমি বলেছিলাম পি থেকে এনের দিকে ডায়োডের প্রবাহ হয়, তাই সেই প্রবাহের অভিমুখটা পি থেকে এন। পিটা ছিল বেস, ইমিটার, ইমিটারের থেকে প্রবাহ হচ্ছে পি থেকে এনের দিকে। ওকে, এবারে বলেছিলাম যে ইবি অর্থাৎ ইমিটার বেস ফরওয়ার্ড বায়াসে থাকতে গেলে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম। রেজিস্ট্যান্স দিয়ে বি এর সাথে পজিটিভ, এর সাথে নেগেটিভ যুক্ত করলে এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। ওকে, আচ্ছা। আর এটাকে রিভার্স বায়াসে দিতে গেলে একটা রেজিস্ট্যান্স এবং এন এর সাথে পজিটিভ এইভাবে যুক্ত করলে আমরা তৈরি করেছিলাম কি? রিভার্স বায়াস। কারেকশনটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে নিই আমরা এই ভোল্টেজটাকে আমরা বলছি ভিবিবি, যে সোর্স আমরা ব্যবহার করেছি ব্যাটারি, এখানে যেটা প্রয়োগ করেছি ভিসিসি। ওকে, আচ্ছা। এখানে ইনপুট কোনটা? এটা ইনপুট, এটা আউটপুট, অর্থাৎ ইবি। ইনপুট ভোল্টেজটা কত হবে? বি এবং ই এর মধ্যে যে ভোল্টেজ সেটাকে আমরা বলছি ইনপুট ভোল্টেজ। ইমিটার এবং বেসের মধ্যে যে ভোল্টেজ সেটাকে আমরা বলছি ভিবিই, সেটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ কি? ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিবিই, কি? ভোল্টেজ বিটুইন বেস অ্যান্ড ইমিটার। ইনপুট কারেন্ট কি হবে? ইনপুট কারেন্ট কি হবে? আইবি। ওকে, আচ্ছা। আর আউটপুট ভোল্টেজটা কি হবে? আমি ব্যাটারি প্রয়োগ করেছি ভিসিসি, বাট আউটপুট ভোল্টেজটা কি হবে? সি এবং ই এর মধ্যে যে ভোল্টেজ, কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, সেটাকে আমরা বলছি আউটপুট ভোল্টেজ। ভিসিই, ভোল্টেজ বিটুইন কালেক্টর অ্যান্ড ইমিটার। আউটপুট কারেন্ট কি হবে? আইসি।
আইসি, অভিমুখটা কোন দিকে হবে? এটা আইসি আইবি। অভিমুখটা কেন এদিকে হচ্ছে দেখো তুমি, এটা যদি ইমিটার হয়, এটা যদি কালেক্টর হয়, এটা যদি বেস হয়, তাহলে ইলেকট্রনগুলো এদিকে প্রবাহিত হচ্ছে, এটা ইলেকট্রনের অভিমুখ, তাহলে প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? এদিকে, তাই ভেতরের দিকে ঢুকছে। ওকে, আচ্ছা এবারে বলছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে ইনপুটের ভোল্টেজ এবং কারেন্টের যে পরিবর্তন, অর্থাৎ ভোল্টেজের পরিবর্তন করলে কারেন্টের যে পরিবর্তন হয় তাকে আমরা বলছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। কি বললাম? এক্ষেত্রে ইনপুট ভোল্টেজ কোনটা? ভিবিই। ইনপুট কারেন্ট কোনটা? আইবি। এই ইনপুট ভোল্টেজের পরিবর্তনে ইনপুট কারেন্টের কি পরিবর্তন হয়? এই বরাবর আমরা দেবো ভিবিই, আর এটা হচ্ছে কি আই বি। এই ভোল্টেজটা বাড়াতে বাড়াতে একটা ভোল্টেজের পর দেখা যাবে আইবিটা বৃদ্ধি পাচ্ছে। কেন? আমরা পিএন ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসিং দেখে দিই। আচ্ছা, এই অংশটা কি? এটা একটা পিএন, তাহলে পিএন, এটা ছিল বেস, এটা ছিল ইমিটার। এটা কি বায়াসিং এ রেখেছি? ফরওয়ার্ড বায়াসিং এ রেখেছি। তাহলে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে বায়াসিং প্রথমে এই দুটো জোনে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হবে, তাই আমরা প্রবাহ প্রথমেই পাবো না। ভিটাকে বাড়াতে বাড়াতে যখন ডিপ্লিশন লেয়ারটা হ্রাস পেয়ে যাবে, তারপরে ভি বাড়ালে এদের মধ্যে, এরা যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, এরা আমরা ফরওয়ার্ড বায়াস, সঙ্গে সঙ্গে প্রবাহ পাবো না। ভোল্টেজটা বাড়াতে বাড়াতে একটা ভোল্টেজের পর দেখা যাবে প্রবাহটা বাড়ছে। ওকে, দ্যাট ইজ এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। কারণ এইখানে যে এনপিটা ছিল এটা ফরওয়ার্ড বায়াসে রেখেছি, অর্থাৎ এটা ইনপুট, এটা ফরওয়ার্ড বায়াসে রেখেছি, তাই ইনপুট ভোল্টেজটাকে বাড়াতে বাড়াতে একটা কারেন্ট আমি পাবো, আইবিটা বৃদ্ধি পাবে। তবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ভিসিইর ক্ষেত্রে ভিসিইটাকে বাড়াই যদি, তাহলে কারেন্টটা এরকমভাবে পরিবর্তন হয়। এটা কেমন? তাহলে খুব ক্লিয়ারলি, যেহেতু ইমিটার বেস একটা ডায়োড, পিএন ডায়োড, তাই ইনপুট ভোল্টেজ বৃদ্ধি করলে একটা সময় পর, অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজের পর আইবিটা ইনক্রিজ করবে, আইবিটা বৃদ্ধি পাবে। দিস ইজ দ্য সেম অ্যাজ পিএন ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কারণ ই এবং বিকে আমরা ফরওয়ার্ড বায়াসে রেখেছি। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আসছি আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে আউটপুট ভোল্টেজ কি আছে? ভিসিই। আউটপুট কারেন্ট কি আছে? আইসি। ওকে, তাহলে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের কি পরিবর্তন হচ্ছে আমরা দেখব। আউটপুট ভোল্টেজের পরিবর্তনে আউটপুট কারেন্টের কি পরিবর্তন হচ্ছে দেখব। এই বরাবর আইসি, এই বরাবর ভিসিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, চল এইটা কি? ভিসিই। ওকে, আউটপুট ভোল্টেজ। আইসি, আউটপুট কারেন্ট। আচ্ছা, আমরা কি বলেছিলাম? ইমিটার, কালেক্টর বেস, এইখানে যদি বলি আমরা ভিসিবি ভোল্টেজ, তা কি হবে? ভিসিবির ভোল্টেজ কি হবে? ভিসিবির ভোল্টেজ হবে ভিসিবি কি হবে? ভিসিই মাইনাস ভিবিই। অর্থাৎ কালেক্টর এবং বেসের ভোল্টেজ ড্রপ কত হবে? কালেক্টর বেসের ভোল্টেজ ড্রপ ভিসিবি ইজ ইকুয়াল টু হবে এই ইমিটার কালেক্টরের যে ভোল্টেজ মাইনাস বেস ইমিটারের যে ভোল্টেজ। এই ভোল্টেজটা একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে কিন্তু এই সার্কিটটা, এই ট্রানজিস্টরটা অন হবে, তাহলে সেই ভোল্টেজটা জেনারেলি আমরা ধরে নিচ্ছি, ধরো 0.7 ভোল্ট। ওকে, 0.7 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এর থেকে বেশি ভোল্টেজ না হলে সিইটা, সিবিটা ভিই থেকে, ভিবিই থেকে যদি না সিইটা বড় হয়, তাহলে সিবিটা দেখো
ফরওয়ার্ড বায়াসিংয়ে হয়ে যাবে। আমরা কি বলেছিলাম, কালেক্টর বেস অলওয়েজ রিভার্স বায়াস। কালেক্টর বেস কি থাকবে, রিভার্স বায়াসে থাকবে, তাহলে এইটা অ্যাক্টিভ জোনে থাকবে। এখন এই যে ভোল্টেজটাকে আমি ভিসিসিটাকে বেশি দেখিয়েছিলাম দেন ভিবিই, এই কারণে যদি না বেশি দেওয়া হয় তাহলে এই বেস এবং কালেক্টর এই দুটো কি হয়ে যাবে, রিভার্স বায়াসের বদলে ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। আচ্ছা, এইবারে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা আঁকছি। ভিসিই একটা নির্দিষ্ট ভোল্টেজ আমি ধরে নিচ্ছি, ধরো এইখানটা আমি বলছি 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 3 ভোল্ট, অ্যাপ্রক্স আমি ধরে নিচ্ছি 5 ভোল্ট। এই 2 ভোল্ট থেকে আমি আগে যখন ভিসিই 2 ভোল্ট তখন দেখা যাচ্ছে যে কারেন্টটা কতটা, ভিসিই 2 ভোল্ট, ভিসিই 2 ভোল্ট। ওকে, এবারে যতগুলো ইলেকট্রন, মন দিয়ে শোনো, যতগুলো ইলেকট্রন ইমিটার থেকে এই বেসে প্রবেশ করেছিল, দেখা গেল যখন ভিসিই 2 ভোল্ট ততগুলো ইলেকট্রনিক কালেক্টরে এসে পৌঁছচ্ছে। কারণ এই যে ডায়োডটা, এটা পি এবং এন, এই ইমিটার কালেক্টর বেস এটা কি বায়াসিংয়ে ছিল, এটা রিভার্স বায়াসিংয়ে ছিল। এই রিভার্স বায়াসিংয়ে থাকার সময় কে ক্যারিয়ার করবে না, মাইনরিটি ক্যারিয়ার। পি এর মাইনরিটি ক্যারিয়ার কে, ইলেকট্রন। এটা কোথা থেকে পাচ্ছিল না, ইমিটার থেকে বেসে ঢুকছিল। এখানে ছিল একটা এন, এটা ইমিটার, এখান থেকে যে ইলেকট্রনসটা পিতে প্রবেশ করছিল, যখন ভিসিইটা ধরো আমি এখানে বলছি 2 ভোল্ট, তখন যতগুলো ইলেকট্রন পিতে প্রবেশ করেছিল ঠিক এনে, অর্থাৎ বেস থেকে কালেক্টরে এসে পৌঁছলো। তুমি ভিসিইটাকে বাড়ালে, এখানে তো বাড়ানোর কিছু নেই, পি এর ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার আর বেশি বৃদ্ধি পাবে না, এখানে যতগুলো ইলেকট্রন এসেছিল ইমিটার থেকে ততগুলোই, তাহলে ভিসিইটাকে বাড়ালেও প্রবাহ কিন্তু আর বাড়বে না, খুব স্লাইটলি একটু বাড়তে পারে, কারণ হচ্ছে কি এর যে মাইনরিটি ক্যারিয়ার সেটা হয়তো একটু বাড়তে পারে, কিন্তু স্যাচুরেশন অর্থাৎ এর ভোল্টেজ প্রবাহ বাড়া, ভিসিই বাড়ালেও ধরো 2 ভোল্টেজে ম্যাক্সিমাম হয়েছিল, তারপর আর বাড়ালেও কিন্তু তেমনভাবে বাড়বে না। এই কথাটা বোঝা গেল কিনা বল। একটা নির্দিষ্ট ভোল্টেজ ভিসিইতে দেখা যাচ্ছে এখান থেকে যতগুলো ইলেকট্রন, কোথা থেকে, ইমিটার থেকে যতগুলো ইলেকট্রন বেশি প্রবেশ করেছিল ঠিক ততগুলোই কালেক্টরে পৌঁছলো। ওকে, কারণ বেস কালেক্টর রিভার্স বায়াসে ছিল। রিভার্স বায়াসের ক্ষেত্রে প্রবাহ কে করে না, প্রবাহ পাঠায়, প্রবাহর কার জন্য হয়, মাইনরিটি ক্যারিয়ারের জন্য, তাহলে এখান থেকে পৌঁছলো, ফলে এই আইসিটা স্যাচুরেশন, অর্থাৎ তার আর বৃদ্ধি ঘটবে না, তার আর বৃদ্ধি ঘটবে না। ওকে, আচ্ছা, এবারে ধরো ভিসিই কে আমরা 0 করলাম। এবারে দেখো ভিসিই যদি 0 হয়, যদি 0 হয়, আচ্ছা আচ্ছা এখানটাতে বলতো ভিসিই যদি 0 হয় তাহলে ভিসিবি কত হবে, -0.7 ভোল্ট। খুব মন দিয়ে দেখো, ভিসিইটাকে 0 করলাম, তাহলে ভিসিবি কত হবে, -0.7 ভোল্ট, -0.7 ভোল্ট। মানে এই ইমিটার বেস পি এবং এন, এটা ছিল বেস, এটা এটা ছিল বেস, এটা ছিল কালেক্টর। ভিসিবি মানে বেস এবং কালেক্টরের ভোল্টেজটা হয়ে যাচ্ছে গিয়ে মাইনাস, ভোল্টেজটা হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে এটা কি বায়াসিংয়ে চলে যাবে, ভিসিবি যদি মাইনাস হয়ে যায়, কালেক্টর থেকে বেস, কালেক্টর বেস ভোল্টেজটা যদি মাইনাস হয়ে যায় তাহলে এইটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। যদি ভিসিই 0 হয়ে যায় তাহলে ভিসিবি হয়ে যাচ্ছে -7 ভোল্ট, ফলে এইটা কি বায়াসিংয়ে চলে যাবে, কালেক্টর বেসটা ফরওয়ার্ড বায়াসিংয়ে চলে যাবে। ফরওয়ার্ড বায়াসিং চলে যাওয়ার অর্থ কিন্তু আর মাইনরিটি ক্যারিয়ার, অর্থাৎ যেটা ইমিটার থেকে বেসে প্রবেশ করছিল সেই কারণে আর ইলেকট্রনসগুলো কিন্তু আর এখানে পৌঁছবে না, কারণ এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য প্রভাব পাবে না। ফলে কি হবে, ভিসিই 0 হয়ে গেলে আইসিটা 0 হয়ে যাবে। এবারে উত্তর বাড়তে থাকলে দেখা যাবে যে বাড়তে বাড়তে এরকম জায়গায় পৌঁছে গেছে, অর্থাৎ ভিসিই যদি 0 হয়ে যায় তাহলে আইসি কত হয়ে যাচ্ছে, 0, কারণ বেস কালেক্টর ফরওয়ার্ড বায়াসিংয়ে চলে যাবে, ভিসিই -7 ভোল্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিংয়ে চলে যাবে।
ক্লিয়ার হলো? সে কারণে আর কিন্তু আইসি আউটপুট কারেন্ট পাবে না। ফলে এই রিজিয়নটাকে অর্থাৎ এই রিজিয়নটাকে আমরা বলি, এই রিজিয়নটাকে বলি স্যাচুরেশন, অর্থাৎ স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন। আর এই অঞ্চলে এটাকে বলছি আমরা অ্যাক্টিভ রিজিয়ন। এটা কিন্তু পার্টিকুলার কি হচ্ছে আইবির জন্য, একটা নির্দিষ্ট আইবির জন্য। ধরো এখানে আইবিটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার, পরের কনসেপ্টে আমরা আসছি। 10 মাইক্রো অ্যাম্পিয়ার, ক্লিয়ার হয়েছে কথাটা? একটা নির্দিষ্ট ভিসির জন্য ধরে নিচ্ছি 2 ভোল্টের জন্য এখান থেকে যতগুলো ইলেকট্রন বেশি প্রবেশ করেছিল ততগুলোই কালেক্টরে পৌঁছলো, তাহলে আইসিটা কিন্তু কি হলো নির্দিষ্ট হয়ে গেল। যতই তুমি ভিসি বাড়াও আর তো ইলেকট্রনস বাড়বে না, এখান থেকে যতগুলো এসছে ততগুলোই পৌঁছে যাচ্ছে, ফলে আইসি কিন্তু স্থির হয়ে যাবে। কিন্তু যদি ভিসিটাকে 0 করে দেওয়া হয়, 2 ভোল্টে ধরো ম্যাক্সিমাম হয়েছিল, আমি সাপোজ ধরে নিয়েছি 0 করে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাচ্ছে না কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড আইসি চলে যাচ্ছে, ফলে কিন্তু তুমি কারেন্ট পাবে না, ফলে আইসি কি হয়ে যাচ্ছে 0। এবারে ভিসিটাকে উত্তর বাড়ালে আইসিটা বাড়তে বাড়তে একটা সময় কি হচ্ছে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কার্ভটা ক্লিয়ার হলো? আচ্ছা, একটা নির্দিষ্ট আইবির জন্য এই কার্ভটা তুমি পেলে। আইবিটাকে বাড়ালে, আইবিটাকে বাড়াতে হবে, তাহলে কি হবে তোমাকে বাড়াতে হবে কি ভিবিই বাড়াতে হবে। আমরা ইনপুট কারেন্ট, তাহলে আইবি বাড়বে, তাহলে আইবি বাড়লে ভিবিই বাড়ালে এটাকে ভিসি কে ভিবিই বাড়ালে আইবি বাড়লো, আইবি বাড়লে কি হবে আইসি বাড়বে। অর্থাৎ যদি এইটা 2 মাইক্রো অ্যাম্পিয়ার ধরো 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে দেখা যাচ্ছে যদি 10 অ্যাম্পিয়ার করে দাও তাহলে দেখা যাচ্ছে কারেন্টটা কিন্তু এটা ধরো 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু সেম কন্ডিশন হবে। অর্থাৎ আইবি বাড়লে আইসিটা বাড়বে, আইবি বাড়লে আইসিটা বাড়বে। ওকে, ফলে আইবি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আইসিটা বাড়বে, কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা একই থাকবে। একটা নির্দিষ্ট ভোল্টেজের পর আইসিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর ভিসিইতে কি হবে ভিসিইতে 0তে আইসি পাওয়া যাবে না, ফলে এই রিজিয়নটাকে আমরা বলছি স্যাচুরেশন রিজিয়ন। ক্লিয়ার হয়েছে? তার পুরো কনসেপ্টটাতে কি হলো, দুটো জিনিস আমরা পড়লাম, ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলেছি ইনপুট ভোল্টেজ ভিবিই অর্থাৎ ভোল্টেজ বিটুইন বেস অ্যান্ড ইমিটার এর পরিবর্তনে আইবিটা কেমন পরিবর্তন হয়। যেহেতু এটা একটা পিএন জাংশন, তাহলে এইখানের ক্ষেত্রে ভিবির পরিবর্তনে আইবির একটা নির্দিষ্ট ভোল্টেজের পর আইবিটা ইনক্রিজ করে, কারণ এটা ফরওয়ার্ড বায়াসিং এর ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে। ফরওয়ার্ড বায়াসিং পিএন ডায়োডের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর প্রবাহটা বৃদ্ধি পাচ্ছিল। কেন? কারণ ডিপ্লিশন লেয়ারটা যতক্ষণে পর্যন্ত হ্রাস পাচ্ছে, অর্থাৎ ডিপ্লিশন লেয়ারের ভোল্টেজ ড্রপ, বিভব প্রাচীরের যে ভোল্টেজ ড্রপ, তারপরে কারেন্টটা উত্তর বৃদ্ধি পায়। তাই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পেয়েছিলাম এই রকম, এটা নির্দিষ্ট আইসির পর। আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি হলো? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হলো ভিসিইর পরিবর্তনে, অর্থাৎ এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ হচ্ছে কি ভোল্টেজ বিটুইন কালেক্টর অ্যান্ড ইমিটার, ওই সময় যে আউটপুট কারেন্ট অর্থাৎ আইসি, ভিসির পরিবর্তনে আইসির যে পরিবর্তন হয় সেটার দ্বারা যে কার্ভটা পেলাম। কার্ভটার ক্ষেত্রে দুটো রিজিয়ন পেলাম, একটাকে বলছি স্যাচুরেশন রিজিয়ন, একটাকে বলছি অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন বলে একটা নির্দিষ্ট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের পর আউটপুট কারেন্টটা কিন্তু স্থির হয়ে যায়, তার কারণটা বলেছি। এবারে ভিসিই অর্থাৎ এক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা ভিসি যখন 0 হয়ে যাবে আউটপুট কারেন্টটা 0 হয়ে যায়, কারণ তখন এই বিসি অর্থাৎ বেস এবং কালেক্টর কিন্তু ফরওয়ার্ড বায়াসিংয়ে হয়ে যায়, তাই এক্ষেত্রে কারেন্টটা 0 হয়ে যায়। আরেক ধরনের আমি ক্যারেক্টারিস্টিক্স পাবো, সেটাকে বলেছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যে কোনোভাবে হতে পারে। ট্রান্সফার মানে ধরো এখানে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের, এই ইনপুট ভোল্টেজটার যে ট্রান্সফার হচ্ছে ইনপুট কারেন্টার আউটপুট কারেন্টের যেটা ট্রান্সফার হচ্ছে তাকে আমরা বলছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, ইনপুট এটা ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টে যতটা ট্রান্সফার হচ্ছে, বা ইনপুট ভোল্টেজে আউটপুট কারেন্টের সঙ্গে যে পরিবর্তন তাকে আমরা ট্রান্সফার, অর্থাৎ ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজে যে কতটা ট্রান্সফার হচ্ছে সেটাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা বলি। ওকে, তাহলে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আশা করি ক্লিয়ার হয়েছে। আগে পরের ক্লাসে আমরা আসছি খুব গুরুত্বপূর্ণ ট্রানজিস্টারের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যেটা আমরা প্রয়োগ করব তা হলো গিয়ে ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার। ওকে, থ্যাংক ইউ।